সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ সাকসেসের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমন একজন যিনি সম্প্রতি কানাডায় তার উচ্চশিক্ষা সম্পন্ন করে সেখানেই তিনি তার পেশা জীবন শুরু করেছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তা হলো কানাডায় কিভাবে উচ্চশিক্ষা নিতে হয় এবং কানাডায় উচ্চশিক্ষা নিতে যাওয়ার পথে কি কি বিষয় যেগুলো আছে যেগুলো দিকে খেয়াল রাখতে হয় এবং একই সঙ্গে যে সতর্কতাগুলো আমাদের জানা থাকা উচিত এবং লেখাপড়া শেষ করার পরে আমরা কানাডায় স্থায়ী হব কি না সেই সিদ্ধান্ত নেওয়ার আগেও যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, এই সার্বিক বিষয়গুলো। তো আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হচ্ছি। মেহেদী হাসান ভূঁইয়া, তিনি একই সাথে একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েট প্রোমাস্টার এবং কোয়ান্টাম টরন্টো শাখার একজন একনিষ্ঠ স্বেচ্ছাসেবী, এবং তিনি তার গল্পের মধ্য দিয়েই আমাদের সামনে তুলে ধরবেন যে কোয়ান্টামের সাথে একাত্মতা এবং সংঘবদ্ধতা তাকে তার এই যে এই জার্নিতে কীভাবে হেল্প করেছে। তো আসুন দর্শক, তার সাথে আমরা পরিচিত হই, তার গল্প শুনি। মেহেদী, কেমন আছেন? আসসালামু আলাইকুম। বেশ ভালো আছে আপু, শুকর আলহামদুলিল্লাহ। বাংলাদেশ তো বেশ ভালোই লাগছে, নিজের দেশ, শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি তো এবার বেশ কিছুদিন পরে বোধহয় এলেন। হ্যাঁ, প্রায় 3 বছর সময়ের পরেই আর কি আসার সুযোগ হয়েছে। খুব অল্প সময়ের জন্য এসছেন এবং আজকে চলে যাবেন, তো খুব অল্প সময় নোটিসে আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেটার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। এবং আমাদের মনে হলো যে আসলে আপনার কাছ থেকে কিছু সরাসরি অভিজ্ঞতার কথা যদি শোনা যায়, সেটা হয়তো আমাদের দর্শকদের নানান বিষয়েই হেল্প করবে। তো আমরা যদি একেবারে শুরু করি যে আসলে আপনি তো আপনার লেখাপড়াটা কিভাবে করার পরে আপনি কানাডায় যাওয়ার সূচনাটা করলেন? আমি আপু বাংলাদেশে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি রাজকুতার মডেল কলেজ থেকে। উচ্চ মাধ্যমিক শেষ করার পর যখন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলাম বাংলাদেশে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তারপর বাসা থেকে চিন্তা ভাবনা করছিল যে বিদেশে যদি উচ্চশিক্ষার সুযোগ নেওয়া যায়। আমার ইচ্ছা ছিল জার্মানির দিকে যাওয়ার, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আসলে ভালো সুযোগই আছে সব জায়গায়, কানাডাতে হয়তো আমার জন্য একটু ভালো হবে, সুবিধা হবে। তো তারপর সেদিকেই চেষ্টা করা, এবং ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে। এটা কোন সালের কথা? এটা আপু 2018 সালের কথা। আচ্ছা। তো 18তে আমার কাজ শুরু হয় বিদেশে উচ্চশিক্ষার। তো যাওয়ার আগে তো জানি আমরা সবাই, আইএলটিএস এর একটা ব্যাপার থাকে, পেপার সব কিছু গুছানোর একটা ব্যাপার থাকে। তো মোটামুটি আমার বেশ কয়েক মাস সময় লেগে যায়। তারপর 2019-এর মাঝামাঝির দিকে আর কি আমি কানাডা যাওয়ার সুযোগ হয় ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে। তো সেখানেই যাওয়া, এবং আমার ইচ্ছা ছিল যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করব। কিন্তু বিদেশে আসলে উচ্চশিক্ষার পথটা বেশ সহজ বিষয়টা, কিন্তু যদি সঠিক পরিকল্পনা থাকে আমাদের। তো আমার যে সাবজেক্ট পছন্দ ছিল, আমি সেই বিষয়ে শুকর আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করেছি, এখন চাকরি বাকরি করছি সেখানেই এখন স্থায়ী হওয়ার ইচ্ছা এবং নিয়ত, এই আর কি। তো আমরা যদি আরেকটু ভেঙে জানতে চাই আপনার কাছে, যে যখন আপনি ডিসিশন নিলেন যে আপনি কানাডায় যাবেন, তো আপনার প্রথম কোন কাজগুলো আপনি করলেন এবং কোন বিষয়গুলো আপনি গোছালেন? প্রথম আসলে যখন আমার মনে হলো যে কানাডাতে যাব, তখন আসলে কানাডার আমার যে ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যাটা খুবই কম ছিল। তো আসলে সেরকম ইনফরমেশন পাওয়াটা খুব সহজ হচ্ছিল না, এবং ইমেলের রিপ্লাইও আমরা বেশ সময় নিয়েই পেতাম, কয়েকদিন পর। পরবর্তীতে দেখা গেল যে আমরা চিন্তা করলাম যে না, আমাদের বাংলাদেশ থেকে যারা হেল্প করতে পারেন তাদেরকে একটু দেখি কি করা যায়। তো যেটা দেখা গেল যে এজেন্ট, যেটাকে আমরা বলি সহজ ভাষায়, তো দেখা গেল যে না, এটা পুরোটাই তাদের একটা বিজনেস সেক্টর। তো পরবর্তীতে নিজেই চেষ্টা করা এবং নিজে থেকে যতটুকু সম্ভব হয় ইনফরমেশন জোগাড় করে যাওয়া এবং অ্যাপ্লাই করা। তো ইংরেজি ভাষার যে রিকোয়ারমেন্টটা থাকে, সেটা ফিল আপের পর আমাদের ইন্টারমিডিয়েটের যে রেজাল্টগুলো থাকে, এটার উপর বেস করেই মূলত ওরা অ্যাপ্লিকেশনটা নেয়, এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা আসে আর কি বাংলাদেশ থেকে। তো তারপর অফার লেটার যখন আসলো, তখন বাসায় জানানো, সবাই জানলেন, দেখলেন, এবং এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও থাকে, ক্যালকুলেশনের ব্যাপারও থাকে, যে এত বড় একটা জার্নি, টাকা পয়সার বিষয়টা সব কিছু মিলিয়ে পরবর্তীতে আর কি আমার যখন ভিসাটা হয়ে যায়, তখন আমি ফ্লাই করি আর কি। তো আমার ডিগ্রি শেষ করতে মোটামুটি 5 বছর লেগে যায়।
তো এই আর কি। তো এই যে আপনার পরিবার চাইছে আপনি কানাডায় পড়াশোনা করুন এবং আপনিও গেলেন, আপনি কি বলবেন? মানে আসলে আমি বিদেশে পড়তে যেতে চাই, এই স্বপ্নটা বা এই ভাবনাটা কার করা উচিত আর কার আরও প্র্যাকটিক্যাল রিয়ালিস্টিকভাবে ভাবা উচিত? আসলে এই জায়গাটাতে আমাদের অধিকাংশেরই যে বিষয়টা হয়, আমাদের লক্ষ্যটা স্থির থাকে না বা পরিষ্কার থাকে না। আমাদের বিষয়টা হয় কি যে আমরা দেখি যে বিদেশে যাচ্ছে আমার বন্ধু বা কাজিন কেউ যাচ্ছেন, বা আমরা বিজ্ঞাপনে দেখি যে কানাডায় বা আমেরিকা অস্ট্রেলিয়াতে আপনি স্থায়ী হন, কিন্তু আমাদের কাছে আসলে বিষয়টা হয় যে আমরা যেতে পারলেই হয়ে গেল, কিন্তু যাওয়ার পরের ঘটনাটা কি হবে সেটা আমরা আসলে সেভাবে চিন্তা করি না। আর বাংলাদেশে থেকে সেই জিনিসটা চিন্তা করাটাও বেশ কঠিন। তো আমি যদি আগে থেকে চিন্তা করি যে আমি কোথায় যেতে চাই, কোন সাবজেক্টে পড়তে চাই এবং কেন পড়তে চাই, আর পড়াশোনা শেষে কি হতে পারে সেটা নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু বিষয়টা আমার জন্য আরও ক্লিয়ার হবে। আর যাওয়ার আগে এখানে অবশ্যই আপনার একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, অর্থনৈতিক যে বিষয়টা, এটা যদি আমরা চিন্তা করে যাই যে আমার প্রতি বছর এত টাকা খরচ হবে ইউনিভার্সিটিতে টিউশন ফি, তারপর হচ্ছে লিভিং কস্টের একটা ব্যাপার থাকে, তারপরে ধরেন ইমার্জেন্সি ফান্ডের একটা ব্যাপার থাকে এখানে। তো এই বিষয়গুলো দেখে যখন তারপরে তো এটার সঙ্গে আরো অনেক সোশিও কালচারাল ব্যাপারও তো জড়িত থাকে। আবার এখানে যেটা হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়টা, ডলারের যে রেটের একটা ব্যাপার থাকে, আমরা মনে করি যে না আমরা গিয়ে হয়তো বা কোনোভাবে ম্যানেজ করে ফেলবো, টিউশন ফি দিয়ে দিতে পারবো, কিন্তু আসলে বাস্তবতাটা খুব কঠিন এখানে। তো এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত সবার কাছে। তো যখন দেখা যায় যে না আমার প্ল্যান আপনার কাছে ছিল, আমার কাছে আসলে আপু যখন আমার অফার লেটার আসার পর যখন আমি দেখলাম যে না আমার তো এখন অফার লেটার চলে আসছে, ওইখানে সবই ক্লিয়ারভাবে থাকে যে কত টাকা টিউশন ফি, তারপর আপনার অন্যান্য আনুষঙ্গিক কত টাকা খরচ হবে, ওখানে কিন্তু সবই স্পষ্টভাবে বলা থাকে আপনাকে, এবং আপনি সেটা দেখে বুঝে সিগনেচার করেই যাচ্ছেন। তো ওইটা যখন আমি তখন হচ্ছে ডলারের রেট আরও কম ছিল, বাংলাদেশি টাকায় কনভার্ট করে চিন্তা করলাম আল্লাহ আমার তো দেখা যাচ্ছে তাহলে তো একটা হিউজ ফাইন্যান্সিয়াল ব্যাকআপের প্রয়োজন এখানে। অনেকেই বলছেন না হবে, হয়ে যাবে, চলে আসো, ব্যবস্থা হবে, কোনো না কোনোভাবেই ম্যানেজ হয়ে যাবে, কিন্তু সে কোনো না কোনো ওয়েটা কি সেটা তো আমাকে জানিয়ে যেতে হবে। তো তখন আমি আমার বাবার সাথে এটা সরাসরি আলোচনা করি, কথা বলি। তো তখন আমার বাবা যখন আশ্বস্ত করলেন যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আছি, উনি ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন, আমি তোমার পেছনে আছি, তুমি যে সাবজেক্টে পড়তে চাও, যে ইউনিভার্সিটিতে পড়তে চাও, আমরা আছি তোমার সাথে। তখন আর কি একটু নিশ্চয়তা পেলাম যে না আমি হয়তো এই জার্নিটা শেষ করতে পারবো, আল্লাহ জানতো। তখন আল্লাহর নাম নিয়ে। তো মেহেদি, আপনি তো ডেফিনেটলি মানে ইউ আর অ্যামাং দ্য ফিউয়েস্ট ওয়ান যে আপনার বাবা আপনাকে সাপোর্টটা দিতে চেয়েছেন এবং তিনি পারতেন, মানে হি কুড অ্যাফোর্ড ইট ইভেন। কিন্তু যাদের আসলে সেই সামর্থ্যটা নেই তাদের কি হয়? বা আপনি বলছিলেন যে আপনার সঙ্গে যে 16 জন বা 17 জন গিয়েছে, আমরা গিয়েছিলাম আমাদের স্কুলের কলেজের ফ্রেন্ড। তো যাদের আসলে যেটা হয়, এটা বাস্তবতাটা খুব নির্মম এই জায়গাটাতে, যে যাদের আসলে সেই অর্থনৈতিক সামর্থ্যটা থাকে না, তাদের দেখা যায় যে আসলে পড়াশোনাটা শেষ হয় না। 1 বছর 2 বছর বা 3 বছর পর তারা ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। তো যারা ড্রপ আউট হয়ে যায় তাদের মধ্যে একটা অংশ হচ্ছে রিফিউজি ক্লেমের দিকে যায়, যে আমার তো এখন আর কোনো সুযোগ নেই, আমি কি করবো। কারণ কি এটা খুব ইজি, এতদিন এটা খুব ইজি ছিল। এই রিসেন্ট হচ্ছে এই মাসেই আর কি আপনার এই নতুন করে একটা নতুন আইন পাস হয়েছে সংসদে, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসার পর তার একটা নির্দিষ্ট সময় পর আর রিফিউজি ক্লেম করতে পারবে না। কারণ এতদিন যেটা ছিল যে একটা স্টুডেন্ট 5 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ছে সে, কিন্তু পরবর্তী দেখা গেল কি 5 বছর পর কোনো সমস্যা নেই, সে বাংলাদেশে আসা যাওয়া করছে, কিন্তু হঠাৎ করে সে রিফিউজি ক্লেম করে বসে আছে। আর কানাডার আইন অনুযায়ী আপনার রিফিউজি ক্লেম করলে আপনাকে ওই কেসের একটা ডিসিশন আসার আগ পর্যন্ত কেউ কিছু করতে পারবে না, গভর্নমেন্ট আপনাকে বের করে দিতে পারবে না, অন্ততপক্ষে ফেডারেল কোর্ট থেকে একটা ডিসিশন আসতে হবে। তো এইখানে দেখা যায় যে 2 থেকে 3 বছর একটা সময় তারা পেয়ে যায় স্টুডেন্টরা, তো তখন তারা ওইখানে মনে করেন থেকে যায়। আর আমরা তো বাঙালি, আমাদের মাশাআল্লাহ ভালো বুদ্ধি সবারই, তো অনেক রকম আমরা ফাঁক ফোকর দিয়ে থেকে যেতে পেরেছি, কিন্তু এখন বাস্তবতাটা সম্পূর্ণ বদলে গেছে। এখন আর সেই সুযোগটাই নাই যে আমি রিফিউজি ক্লেম করবো। আর আরেকটা তিনি অ্যাপ্লাই করতে পারবেন না, তিনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। তো যারা অ্যাপ্লাই করতে পারেন না তারা কি করেন, তারা দেখা যায় যে 1 বছর একটা ট্রেনিং কোর্স করেন, ডিপ্লোমা কোর্স, যেটাকে আমরা সহজে চিনতে পারি পলিটেকনিক্যাল আমাদের দেশে যেটা হয়, যে 1 বছর একটা ডিপ্লোমা কোর্স করেন, কোর্স করে দেখা যায় যে তিনি একটা কোনো জায়গায় চাকরি বাকরি জোগাড় করে টাকা পয়সা খরচ করে লয়ার পিছনে ঘুরে ঘুরে একটা লম্বা সময় থেকে যান, প্রায় 6 থেকে 7 বছর থেকে যান, তারপর উনি একটা সুযোগ নিয়ে কিছু করতে পারেন। কিন্তু এই সংখ্যাটা খুবই কম, যে কিছু করতে পেরেছেন এই সংখ্যাটা খুবই কম। আসলে কিছু করতে পারার ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে যে আমি কিছু উপার্জন করছি, কিন্তু আমার তো একই সঙ্গে লিভিং কস্টও তো প্রচুর।
এবং আমরা যদি দেখি যে রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি, যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, এটা মোস্টলি কিন্তু তারা মধ্যপ্রাচ্য বা এই সমস্ত দেশের যারা কর্মীরা। আমরা কিন্তু মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, মানে তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা কাজ করছেন বা প্রবাসী হচ্ছেন, তাদের কাছ থেকে যে খুব বেশি আমরা দেশের মানুষেরা রেমিটেন্স পাই, দেশ পায়, এটা আসলে পায় আপু। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা রেমিটেন্সটা পাঠাচ্ছেন তারা কিন্তু স্কিলড, ওখানে সেটেল। আর যারা স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে সেটেল হয়েছে এই সংখ্যাটা একটু আছে অনেক, কিন্তু ব্যাচেলার করতে যে এরকম সেটেল ডাউন হয়েছেন এই সংখ্যাটা একটু কম তুলনামূলকভাবে। আছেন কিন্তু তুলনামূলকভাবে আর কি সংখ্যাটা কম, কারণ এই পথটা খুব কঠিন একটা পথ। এতটা আমরা যেটাকে সহজ মনে করি, আর আমাদের সবার একটা সহজ টেন্ডেন্সি থাকে যে আমি যাওয়ার পর কোনো রকম যদি জাস্ট এখানকার পিয়ারটা নিয়ে নিতে পারি তাহলে হয়তো আমার জীবনটা সেটেল হয়ে যাবে। কিন্তু পিয়ার নেওয়ার পর কি করব আমি? ধরা যাক যে আমার পিয়ার হয়ে গেল, তখন আমি কি করব? আমার তো আসলে সেরকম পড়াশোনার একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিংবা দেখা গেল আমার চাকরিরও কোনো এক্সপিরিয়েন্স নাই। তো তখন আমি কাজ করে তো খেতে হবে। তো তখন দেখা যায় যে সেখানে আসলে জীবনটা খুব কষ্টের হয়ে যায়, নির্মমতা হয়ে যায়, যেটা আসলে এখান থেকে আমরা যেটা দেখে যাই যে কি সুন্দর পরিবেশ, বাড়ি গাড়ি বা একটা খুব লাক্সারিয়াস লাইফ যেটা দেখে যায়, তখন এটা দেখা যায় যে না, এটা আসলে আমার বাংলাদেশে থাকাটাই হয়তো এরকম অনেক আছেন আমার বন্ধু বান্ধব, অনেকেই আমি চিনি, জানা পরিচিতদের মধ্যেই অনেকেই আছেন যারা ফেরত চলে এসেছেন বাংলাদেশে, প্রায় একটা লম্বা সময় থেকেছেন, 5 বছর 6 বছর থাকার পর তারা ওইখানে সেইভাবে যে আমি আর পারছি না ভাইয়া, আমাকে এখন ফেরত যেতে হবে। তো যারা চলে আসেন, এই ফেরত আসাটা আমরা আসলে দেখি না, এটা আসে না আমাদের চোখের সামনে। আর যখন আমরা এটা মানুষের সাথে কথা বলি, বিষয়টা তখন একটু সবাই মনে করেন যে না, আমি তো পারবো। তার মানে নেগেটিভ জিনিসটা তারা নিতেই চায় না, নিতে পারে না। হ্যাঁ, বাস্তব যে বিষয়টা সেটা তারা নিতেই পারেন না, যে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আসলে এখানে আমি নিরুৎসাহিত করব না, বিষয়টা হচ্ছে যে আপনি যে আসতেই পারেন, কিন্তু জেনে বুঝে যখন লক্ষ্যটা পরিষ্কার থাকে তখন হচ্ছে যে আমার জন্য জার্নিটা সহজ হবে আর কি। তা আপনার প্রথম রিয়ালিটি শকটা কি হলো যখন আপনি কানাডায় যেয়ে পৌঁছলেন? আমার হ্যাঁ, অবশ্যই আছে। প্রথম রিয়ালিটি শক ছিল যে আমি ওখানে যখন যাই, ওখানে কাউকেই চিনতাম না। তো একটা অচেনা পরিবেশ, আমি কোথায় যাব বা কোন দিকে যাব, রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, আমি এরকম অনেক হয়েছে যে বাসে উঠেছি, বাস থেকে আবার নেমে গেলাম, যে আমি চিনতে পারছি না কোন দিকে যাব। তো এটা একটা শখ ছিল। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ওইখানকার কালচারটা, আমরা যেমন ধরেন বাংলাদেশে কোন একটা বিপদে যে কাউকে আমরা কাছে পাই বা পাওয়ার একটা সুযোগ আছে, ওখানে তো কাউকে আমি চিনি না সেরকম ভাবে। আবার আমি যাওয়ার পর একটা লম্বা সময় একটা জবের একটা বিষয় ছিল, যে চাকরি খুঁজে পাওয়া এবং চাকরি শুরু করাটা, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা যতটা সহজ মনে করেছিলাম যেখানে যাওয়ার পর হয়তো সহজেই চাকরিটা মিলে যাবে আমার, এটা আমার জন্য খুব কঠিন ছিল প্রথম। মানে পার্ট টাইম কাজ, হ্যাঁ পার্ট টাইম কাজ, যেটা এটাই খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায়। তো এটা আমার জন্য একটা বড় একটা শখ। আচ্ছা, এই পার্ট টাইম কাজ করে কতখানি খরচ সংকুলন করা সম্ভব একজন স্টুডেন্টের? কত পার্সেন্ট? এখানে কোনো পার্সেন্টেজ হয় না আপু। এটা হচ্ছে যে আপনি যদি পার্ট টাইম কাজ করেন, সপ্তাহে এখন 24 ঘন্টা কানাডাতে 20 থেকে 24 ঘন্টার মতো কাজ করার সুযোগ পান আপনি প্রতি সপ্তাহে। এবং এটা হচ্ছে একদম মিনিমাম ওয়েজের কাজ, $15 থেকে $16 অ্যাভারেজ বা $17। তো আপনি যদি এটা করে, কেউ যদি কন্টিনিউ করে ম্যাক্সিমাম আওয়ার্সের, তাহলে দেখা যায় যে সে লিভিং কস্টটা এখানে কাভার দিতে পারে। আচ্ছা, লিভিং কস্টের বাইরেও ধরেন যে এটা কাভার দেওয়াটা কঠিন। এখন এক একজনের লিভিং কস্ট আবার একটু ডিফারেন্ট হয় ব্যক্তিভেদে, কারো $1,000, কারো $1,500। কিন্তু টিউশন ফির যে ব্যাপারটা, এটা কোনোভাবেই পোষাবে না, এটা কোনোভাবেই আপু সম্ভব না। আমরা মনে করি যে আমরা কাজ করে হয়তো বা দিয়ে দিব, কিন্তু এটা আসলে কোনোভাবেই সুযোগ হয় না এটা। তো আপনার এই যে রিয়ালিটি শক যেটা হলো, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করলেন? যেটা বলছিলেন, আস্তে আস্তে যখন রিয়েলিটি শকটা হলো, তখন চিন্তা করা যায় যে আসলে যেহেতু আমরা এখানে আসছি, আমার তো আর এখন পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন পিছনে ফিরে তো যেতেও পারবো না, তাহলে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তখন দেখা গেলো যে আমি ইউনিভার্সিটির যেই ক্লাবগুলো থাকে, অর্গানাইজেশনগুলো থাকে, ওরা খুব ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল। তারা বাসা খুঁজে দেওয়া, তারপরে নতুন স্টুডেন্টদেরকে বোঝা কালচারাল বিষয়টা, তারা খুব হেল্প করে এই ব্যাপারটাতে। তো তাদের সাথে যখন আমরা ইনভলভ হই, আস্তে আস্তে নেটওয়ার্কিংটাও বাড়ে, কাজের ক্ষেত্রটাও একটু খুঁজে পাওয়াটা আমার জন্য সহজ হয়, এবং আস্তে আস্তে বোঝাও যায় যে আসলে কোন পরিবেশ পরিস্থিতিতে কী করা যায়। তো এই বিষয়টা আমার কাছে একটু খুবই হেল্পফুল হয়েছিল। আর তখন বাংলাদেশিদের সংখ্যাটা আমাদের ইউনিভার্সিটিতে খুবই কম ছিল, একেবারেই আমি বলবো যে সামান্য,
মানে মানে ম্যানিটোবার কথা তো আসলে খুব বেশি শোনা যায় না, খুবই টরন্টো আমরা সবাই শুনি, হ্যাঁ টরন্টোটাই সবাই আমরা চিনি, হ্যাঁ। এবং আমরা সবাই মনে করি যে টরন্টো কানাডার রাজধানী, কিন্তু আসলে না, কানাডার রাজধানী কিন্তু অটোয়া। তো আমরা সবাই টরন্টোটাকে চিনি, কিন্তু ম্যানিটোবাতে তখন বাঙালির সংখ্যাটা খুবই কম ছিল। এখন অনেক বাংলাদেশি আছেন, আমাদের ভাইয়েরা আসছেন নতুন, তো এখন এটা সহজ, কিন্তু যখন কেউ ছিলেন না তখন এটা বেশ কঠিন ছিল আমাদের জন্য সার্ভাইভ করাটা। তারপরও ধরেন আমরা ইউনিভার্সিটির সাথে যখন এঙ্গেজ হলাম, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর যারা ছিলেন তারা খুবই হেল্পফুল, তারা যে কোনো বিষয় যে কোনো সময় আমাদের সবসময় পাশে ছিল। আমরা যে বিদেশ থেকে আসছি পড়াশোনা করতে তার দেশে, এটা আমাদেরকে সে খুব মানে চেষ্টা করেছে তাদের জায়গা থেকে। অ্যাকচুয়ালি ওই সময় থেকে আপনার ইয়েটাও কাটতে শুরু করলো, বিষণ্ণতা, হোম সিকনেসের যে ব্যাপারটা থাকে ওই সময়টা থেকে আস্তে আস্তে একটু না আমি এখানে থাকতে পারবো। কারণ ওই সময়টাতে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমার তো ফিরে যাওয়ার সুযোগ নাই। এখন আমি যদি দুঃখ কষ্ট মন খারাপ করে এখানে বসে থাকি, আমারই তো ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। এখন আমাকে সামনে এগিয়ে যেতে হবে, এই যে একটা ডিপ্রেশন টাইপের আর কি বলা যায় যেটা। তারপর আমি বলবো মেহেদি, আপনি সম্ভবত খুবই লাকি ওয়ান একজন, যে কারণ এই যে পর্যায়টা, হতাশার অবস্থাটা বা ধরেন নিঃসঙ্গ একটা অনুভূতি, ফ্যামিলিতে সবসময় তো আসলে আমরা প্যাম্পার্ড হয়ে থাকি এখনকার যে জেনারেশন যারা, এই অবস্থা একটা উল্টো অবস্থা যখন হয় তখন কিন্তু ওই শকটা বা ওই ডিপ্রেশনটা অনেক তরুণের পক্ষে বা তরুণীর পক্ষে কিন্তু নেওয়া সম্ভব হয় না। এবং মানে দেখা যায় যে হয়তো পরিবারেও সে কথাগুলো বলতে পারছে না, কারণ পরিবার তো তাকে ওটা অ্যালাউ করবে না। তখন দেখা যায় যে সে হয়তো আরো অন্ধকারের দিকে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার হয়। আমিও হয়তো হারিয়ে যেতাম সেদিকে, কারণ প্রথম যখন আমরা যাই তখন মনে করেন যখন কাউকে চিনতে পারছিলাম না, সেরকম ভাবে বোঝার একটা সক্ষমতা হয় নাই, তখন আমিও হয়তো বা সেরকম কালের অকাল গর্ভে যেটাকে আমরা হারিয়ে যেতে যাই বলে, সেরকম হয়তো বা আমারও হারিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। এখানে আবার একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের সংঘ একটা খুব বড় ব্যাপার থাকে। কোয়ান্টামের কথা বলছি আমি, এটা অবশ্যই ডেফিনেটলি কোয়ান্টামের কথা বলতেই হয়। তখন আমি জানতাম যে ফাউন্ডেশনের, আমার যেহেতু কোয়ান্টাম গ্রাজুয়েট, তো তখন আমি গ্রাজুয়েট ছিলাম, যে এখানে দেখা যায় যে কানাডাতে দুটো শাখা আছে, অটোয়া এবং টরন্টোতে। আমি দুটো শাখাতে ইমেল করলাম দুজনকে। ফোন নাম্বার আমি ফোন করেছিলাম, ব্যস্ত থাকার কারণে, বাস্তবসঙ্গত কারণে তারা ফোন রিসিভ করতে পারেনি। তখন যাদেরকে ইমেল করলাম তখন সাথে সাথে আমাকে রেসপন্স করলেন যে জি ভাইয়া আপু আমরা আছি। তো আমি যখন টরন্টোতে যাই, আমি যে বিল্ডিংটাতে ছিলাম ওই বিল্ডিংয়ের নিচেই শাখা অফিস ছিল। তো শাখা অফিসে যখন যাই তখন আমাদের আপু ভাইয়া জানেন দায়িত্বশীল যারা ছিলেন তাদের সাথে আমার পরিচয় হলো। তো তখন তাদের কাছ থেকেও মনে করেন একটা বড় ইমোশনাল যে হেল্প থাকে বা একটা ফ্যামিলির একটা যে ভাইব্রেশন থাকে, চেনা মানুষকে মনে হয় যে বহুদিন পর যে আমি তাদেরকে চিনি, পরিচয় একটা বহুদিনের একটা পরিচয় থাকে, তখন আর কি একটা খুব ভালো লাগা কাজ করেছিল। তো তখন মনে হলো যে না আমি আসলে বিদেশে থাকলেও একা না, আমার পরিবার আছে, আমার সঙ্গ আছে এখানে। তখন বিষয়টা আরো ভালো লাগা সহজ হয়ে গেল। এমনকি বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে সঙ্গের সাথে লেগে থাকার যে বিষয়টা, সেটা হয়তো আমার জন্য একটু কঠিন ছিল বাস্তব কারণে, কিন্তু তখন মনে হলো যে না আমার এখন খুব ভালো সুযোগ চলে আসছে। আর যখন কেউ সৎসঙ্গের সাথে থাকে তার আসলে বিপথে যাওয়ার সহজটা হয় না। যখন আমরা একা থাকি তখন কিন্তু আসলে বিপথে যাওয়ার অনেক সুযোগ থাকে, যখন আপনি সঙ্গবদ্ধভাবে থাকি তখন কিন্তু আর সেটা সুযোগটা থাকে না। নিঃসন্দেহে। এবং আপনাকেও মানে ধন্যবাদ দিব যে আপনি নিজেকে মানে এই অ্যাটলিস্ট এই ডিসিশনটা আপনি নিতে পেরেছিলেন, আদারওয়াইজ হয়তো মানে তখন আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগছিল যে আমি তো এখানে কাউকে চিনি না, আমার বন্ধু পরিচিত যারা আছেন তারা বেশ দূরে দূরেই থাকেন। তো দেখি আমি একটু সঙ্গের সাথে যোগাযোগ করে দেখা যাক যে তারা আছেন কিনা। আমি আসলে এমনিতে ইমেল করেছিলাম যে দেখা যাক তাদের সাথে, কারণ আমিও জানি যে ম্যানিটোবা থেকে টরন্টো প্রায় 2500 কিলোমিটার দূরে, বাস্তব কারণে তাদের সাথে হয়তো আমার এখন দেখা হওয়ার সুযোগ নেই। তো তারপরেও ইমেল করে যে যদি কেউ থাকেন এখানে তাদের সাথে একটু কথা বলা, একটু পারিবারিক একটা যে ভাইব্রেশন থাকে সেটা আর কি একটু নেওয়ার সুযোগ আর কি। তারপর তো আপনি যাওয়ার বছর দুয়েকের মধ্যেই তো আবার শুরু হয়ে গেল করোনা, আবারও সেই আমি যাওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরেই করোনা। 6 থেকে 7 মাস পরে আমি যাওয়ার পরপরই। আমি যখন গেলাম 2019-এর মাঝামাঝিতে, আপনার 20-এর শুরুর দিকে আর কি করোনাটা শুরু হয়। কানাডাতে এটা আপনার এফেক্ট করে 20-এর এপ্রিল মের দিকে আর কি কানাডাতে এটা ভালো মতো শুরু হয়ে যায়, লকডাউন। ওই সময়টা তো একেবারে আবার কোয়ারেন্টাইন অবস্থা।
আর ওইখানে তো কোয়ারেন্টাইন বিষয়টা খুব সিরিয়াসলি ওরা নিয়েছে, তো আমাদের দেশের মতো তারা খুবই একটু ভয় পেয়ে গিয়েছিল সবকিছু মিলিয়ে। এবং ওই সময় আপনার একাডেমিক কি চলেছে অনলাইন? ওটা অনলাইনে ছিল আপু তখন। এবং অনেকের কাছে করোনাটা একটু মনে করেন কারো কাছে এক একজন এক এক রকম মানুষের কাছে ধরা দেয়, কিন্তু করোনাটা তখন আমার কাছে খুব আশীর্বাদ রূপে এসেছিল। কেন? কারণ তখন করোনার সময় হচ্ছে ক্লাসগুলো ছিল অনলাইনে, তো তখন আমাদের যিনি টরন্টো শাখার যিনি আহ্বায়ক উনি আমাকে বললেন, মেহেদী করোনা তো এখন আপনি তো অনলাইনে বাসায় বসে থাকেন সারাদিন, আপনি তো টরন্টো চলে আসতে পারেন, আচ্ছা আপনি এখান থেকে ক্লাস করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে অনলাইনে তো অনলাইনে ক্লাস করতে পারেন আপনি, এখান থেকে তো ক্লাস করলে কোনো অসুবিধা নেই। তখন আর কি আমি আপনার টরন্টোতে চলে যাই ফ্লাই করে। তো টরন্টোতে বাসা নিয়ে সেখানে টরন্টোতে যাওয়ার পরে প্রায় একটা লম্বা সময় সেখানে ছিলাম, আমি প্রায় 2 বছর সেখানেই ছিলাম। ও মানে টরন্টোতেই বসবাস করেছেন? টরন্টোতেই ওখানে বাসা নিয়ে আমি এখানে ছিলাম 2 বছর, এখানে টরন্টোতে ছিলাম কাছাকাছিতে। তখন বিষয়টা আরো আমার জন্য সহজ হয়ে গেল যে আমি বিদেশে পড়তে এসেছি, আমার লক্ষ্যটা কি হওয়া উচিত, কোথায় যাই, এই বিষয়টা খুঁজে পাওয়াটা তখন আমার কাছে আরো সহজ হয়। এবং ফাউন্ডেশনের সাথে তখন আমাদের অনলাইনে প্রোগ্রাম হতো, সবকিছুই সাদাকান অনলাইনে ছিল। তারপর যখন এটা এমনটা ছিল যে কয়েকটা মাস খুবই স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, কেউ বাইরে যেতে পারবে না। আবার কয়েক মাস পর দেখা গেল যে না, 4-5 জন একসাথে গ্যাদারিং হতে পারে বা 10 জন একসাথে গ্যাদারিং হতে পারে। তখন আমরা আবার এই সুযোগটা নিতাম যে আচ্ছা এখন তো 10 জন আছে, তাহলে আমরা 10 জন একসাথে একটা বাইরে ইন পার্সন একটা মিটিং বা গেট টুগেদার একটা করতেই পারি। তো এই সময় মনে করেন টরন্টোতে আমার একটা ভালো অবস্থা, পরিস্থিতি বা নেটওয়ার্কিং যেটাই বলি না কেন, সঙ্গের সাথে লেগে থাকার এটার একটা ভালো সুযোগ হয় আর কি। তো তখন আর কি এই সুযোগটা আমি নিয়েছিলাম আর কি। তো মেহেদী, আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন যে আপনি যদি বাংলাদেশে থাকতেন, বাংলাদেশে পড়াশোনা করতেন, আর এখন আপনি কানাডায় পড়াশোনা করেছেন, আপনার পেশায় জয়েন করেছেন, ডিফারেন্সটা কি হয়েছে আসলে? আসলে আপু এখানে আমি ডিফারেন্সটা যদি আপনি বলেন, বাংলাদেশের পড়াশোনার যে সিস্টেমটা আর বিদেশের পড়াশোনার সিস্টেমটা দুটোই বিপরীত। আমার কাছে যেটা মনে হয়েছে মোটামুটি 100% সিমিলার না হলেও বিপরীত থাকে এখানে। এখন বাংলাদেশ থেকে পড়াশোনা করার পর আমাদের যেই অধিকাংশের যে একটা মাইন্ডসেট থাকে যে আমি হয়তো বা বিসিএস ক্যাডার হব বা আমি একটা সরকারি বা যে কোনো একটা বেসরকারি চাকরিতে জয়েন করতে পারলেই আমার জন্য সেটা ভালো হবে। আর বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যেটা হয় যে আমার একটা মানে বিদেশের যেই পড়াশোনার যে অভিজ্ঞতা, বিদেশের যে কোনো একটা কোম্পানিতে কাজ করার যে একটা অভিজ্ঞতা থাকে, আমার কাছে মনে হয়েছিল যে এই একটা ভালো একটা অ্যাচিভমেন্ট আমার অভিজ্ঞতা আমার হয়েছে যে আমি এখানে পড়াশোনা করেছি, আমি এই কোম্পানিতে কাজ করেছি, এই পোস্টে দেখা যায় যে আমার এই কাজের অভিজ্ঞতা থাকে, যেটা আসলে বাংলাদেশে থাকলে হয়তো সুযোগটা একটু হয়তো আমার হতো, কিন্তু সুযোগটা একটু আপনার সম্ভাবনাময় হয়ে যেত আর কি। আর বিদেশের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি বিদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার যে টার্গেটটা থাকে, লক্ষ্যটা থাকে, আমার একাডেমিক রেজাল্টটা যদি ভালো থাকে, আমার কিন্তু সব কিছুই খুব সহজেই ধরা দিচ্ছে আমার সামনে। আমার সেখান থেকে আমি সব কিছুই সহজেই করতে পারি। আমি চাইলেই কানাডার যে কোনো একটা ইউনিভার্সিটি বা যে কোনো একটা হায়ার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারি, সহজেই সেটা করার সুযোগ আছে আমার। আবার চাইলেই দেশে যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে আমরা কাজ করার সুযোগ আছে আমার। কিন্তু বাংলাদেশের থেকে সেটা একটু আপু আমার কাছে যেটা মনে হয়েছিল ওই সময়টাতে, এখনও মাঝে মাঝে মনে হয় যে এটা হয়তো বা একটু সুযোগটা একটু সম্ভাবনাময় হয়ে যেত। এখন আমি আপনাকে যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা হয়তো মানে আমরা দুজনই আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড শেষ করে এসছি, তারপরেও এই প্রশ্নটা নিয়ে হয়তো আমরা কথা বলতেই পারি। সেটা হলো যে অনেকে বলেন যে এই যে একটা মানে স্টুডেন্টশিপ যেটা লম্বা 15-16 বছর ধরে একজন মানুষকে তার এমন কিছু অর্জনের জন্য ব্যয় করতে হয় যেটা আসলে কোনো কাজই নাই, প্রয়োজন নেই। হ্যাঁ, যখন কারণ মানুষ আসলে তো আমরা ধরেন একাডেমিক যেই জ্ঞানগুলো লাভ করি, এটার বাস্তবে আমরা যখন অন দ্য জব যাই সেখানে কিন্তু এটার রিলেটেডনেস খুবই কম এবং অধিকাংশ ক্ষেত্রে নাই, কোনো রকম কোনো মিল নেই। এবং ধরেন আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যেহেতু আমি জানি যে কি পরিমাণ এক্সপেরিমেন্টেশন হয় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে হচ্ছে, এবং আসলে তো মানে শেখা তো হয় না। 15-16 বছর এইরকম একটা অর্থহীন কাজের পেছনে ব্যয় করা কি উচিত? আসলে যদি কানাডার প্রেক্ষাপটে আমি বলি, কানাডার ইউনিভার্সিটির প্রতিটা ডিগ্রি, বিশেষ করে ইউনিভার্সিটি ডিগ্রিগুলো, ওদের রুটিন মানে স্ক্যাজুয়ালটা 4 বছর 5 বছর আপনি কি করবেন এটা খুব আগে থেকেই ডিসাইড থাকে। আচ্ছা,
এবং এটা খুব সুন্দরভাবেই থাকে, যে আমি যেমন যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি ইকোনমিক্স নিয়ে পড়েছি, কোন কোন সাবজেক্ট পড়বো এবং কোন কোর্সটা এখনকার বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রয়োজন, তারা সেটাকে সিলেবাসে নিয়ে আসে। একটা না যে আমি বছরের পর বছর ধরে একটা কোর্সই পড়াচ্ছি, এবং এটা প্রফেসরের হাতে ক্ষমতা থাকে, সে চাইলে এটা আপডেট করতে পারে, সে চাইলে এটার সাথে কিছু অ্যাড করতে পারে বা এটাতে কিছু মাইনাস করে দিতে পারে, এবং প্রতি বছরই কোর্সগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং ইউনিভার্সিটি থেকেই আপনাকে বাধ্যতামূলক এই ফিল্ডে কাজের অভিজ্ঞতার জন্য পাঠাচ্ছে, ফিল্ড জবের জন্য, যেটা আসলে বাংলাদেশেও হয় কিন্তু খুব কম ইউনিভার্সিটিটা আয়োজন করে থাকে, সংখ্যাটা খুব কার্যকর হয় না। কিন্তু বিদেশের ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে এটা ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে এক প্রকার ফোর্সফুলি বলা যায় যে আপনি যদি এটা কমপ্লিট না করেন আপনার ডিগ্রি কমপ্লিট হবে না। তো তারা এটা যে একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে, সে আসলে কি শিখছে কিনা, এটা তারা 100% এনশিওর করে যে আমি যে একটা কোর্স ডেলিভারি দিচ্ছি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে, সেটা কতটুকু নিতে পারতেছে। তো এই যে একটা প্রেশার থাকে এখানে, এটাও অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়, আবার কারোর জন্য খুব সহজ একটা চমৎকার সুযোগ যে আমি পড়াশোনা করছি, সাথে ফিল্ড রিলেটেড কাজেরও সুযোগ আছে, এবং এটা কিন্তু পেমেন্ট করছে ওরা, ফ্রি না কিন্তু যে আপনি ফ্রিতে কাজ করতেছেন আপনাকে ফ্রি খাটায় নিচ্ছে এরকম কিছু না, ও কিন্তু আপনাকে পে করতেছে এটার জন্য। তো এটার বেশ ভালো সুযোগ আছে আর কি আপু। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা পড়াশোনা করেছি গতানুগতিক যে পদ্ধতিতে থাকে, এখন আপডেট হচ্ছে অনেক জায়গায়, আমি বলবো না যে বেশ সুযোগ আছে হচ্ছে। তারপরে আপনি ধরুন টেকনোলজি নিয়ে পড়াশোনা, এটাকে আমার টোটালি অর্থহীনই মনে হয়, কারণ কোনোদিনই টেকনোলজি মানে আমার একাডেমিক টেক্সট বুক এটা কখনই মানে প্রেজেন্টটাকে জানেন যে এটা খুবই খুবই হাইলি চেঞ্জেবল একটা খুবই থাকে ক্ষেত্র আর কি। কিন্তু ওইখানকার ইউনিভার্সিটিগুলো আসলে টেক্সট বুক বেস না। আচ্ছা, আমাদের যতগুলো কোর্সই করেছে আমি কখনোই কোনো বই কিনিনি, আমাদের রেফারেন্স থাকে যে এই বইয়ের রেফারেন্স নিতে পারো তুমি, কিন্তু কোনো রকম টেক্সট বই যে এটা কিনতেই হবে বাধ্যতামূলক এরকম কিছুই না। বিশাল লাইব্রেরি, আপনি পড়াশোনার বেশ সুযোগ আছে, চমৎকার সব রকম রিসোর্সই আছে। মানে বিষয়টা হচ্ছে যে এরকম যে ইউনিভার্সিটি সব রকম সুযোগ আমাদের সামনে তুলে ধরছে, আমি কতটুকু নিতে পারতেছি, বিষয়টা হচ্ছে এরকম যে আমি কতটুকু নিতে পারছি, আমি আমার প্রফেসরের কাছ থেকে কতটুকু নিতে পারছি। তারা কিন্তু খুবই হেল্পফুল এবং 24 আওয়ার্স তারা রেসপন্স করে। এমন না যে আমার এখন অফিসিয়াল টাইম মিটিং আছে, মিটিং ব্যস্ত সে থাকতেই পারে, কিন্তু সে সবসময় যে কোনো কোঅপারেশন যে কোনো বিষয় ক্ষেত্রে যে আমরা যে কোনো বিষয়ে দরজা ওপেন, যে কেউ যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আসতে পারে, এবং বেশ ভালো সুযোগ আছে। কিন্তু কতটুকু আমি নিতে পারছি এটা অনেক বড় একটা বিষয় থাকে না। সেটা তো ধরুন এখন আমাদের এখানেও যে তরুণ তরুণীরা আছে তারাও মানে যারা শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশি নানান রকম ক্ষেত্রে নিজেদেরকে আরও দক্ষ করে তুলছে, ডেফিনেটলি ক্যারিয়ারে তো তারা এগিয়ে থাকছে। এবং স্টুডেন্ট অবস্থাতেই প্রচুর অনেকেই আমি জানি যে যারা অনেক রকম ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজের সঙ্গে ইনভলভ হতে পারছে এবং একই সঙ্গে দক্ষতাটাও তাদের বাড়াতে পারছে, বাড়িয়ে নিতে পারছে। তো আমরা যদি এখন আপনার মানে আপনি পড়াশোনা শেষ করার পরে আপনি যে জব খুঁজতে গেলেন, এবং আমি জানি যে যে সময়টা আপনি জব খুঁজতে গেছেন এটা আমাদের দর্শকরা হয়তো অ্যাওয়ার আছেন যে ওই সময় কানাডার যে অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও একটা বিশ্ব খবরও হচ্ছিল যে অনেক রকম ব্যাকল্যাশ আসছে, মন্দা হচ্ছে। ওই সময়টায় আসলে আপনার এই জবটা কিভাবে আপনি আসলে কানাডাতে আপনার জবের একটা প্রতিটা দেশেই একটা জবের গ্রামার থাকে, ওইখানেও একটা চমৎকার গ্রামার আছে যে নেটওয়ার্কিং এখানে খুব বড় একটা বিষয় কাজ করে। আর ইউনিভার্সিটিতে যখন আমরা একটা স্টুডেন্ট পড়াশোনা করে সে নেটওয়ার্কিং এর জন্য কিন্তু বেশ চমৎকার সুযোগ থাকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যেখানে যেটা করেছিলাম, আমি একটা লিস্ট করেছিলাম যে আমি কোন কোন কোম্পানিতে কাজ করতে চাই, কাদের সাথে কাজ করতে চাই, তাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করা, তাদের সাথে যে কোনোভাবেই কানেক্ট হওয়া, এবং কোনোভাবেই তার সাথে যদি আমি একটু দেখা করতে পারি বা তার সাথে যদি একটু কথা বলার সুযোগ তৈরি হয় তাহলে আর কি বিষয়টা আমার জন্য খুব সহজ হবে। তো এক্ষেত্রে আমাদের এই কোয়ান্টামেরই একজন অগ্রসর সদস্য ফেরদৌস আহমেদ ভাইয়া, উনি টরন্টোতে থাকেন এবং স্কশিয়া ব্যাংকে উনি এখন ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো আপনার সাথেই ওনার একটা পডকাস্ট হয়েছিল একবার, তো ওইখানে উনি বেশ কয়েকটা পয়েন্ট বলেছিলেন যে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, সেই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হলো, তখন সে ব্যাংকের ম্যানেজার কথায় কথায় যখন হলো যে আমিও তো বাংলাদেশি ব্যাংকে কাজ করেছি, তখন উনি নিজে থেকেই যখন ব্যাংকের চাকরি কী অবস্থা সেটা বলছিলেন, তখন কিন্তু আস্তে আস্তে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে
পরবর্তীতে যখন আমি আবার যাচ্ছি সেখানে, সে কিন্তু আমার চেহারাটা মনে রেখেছে, ও আচ্ছা এই ভদ্রলোক এসেছিলেন, সে এখানে কাজ করছেন। তো এইভাবেই যখন আস্তে আস্তে একটা নেটওয়ার্ক তৈরি হয়, তখন কিন্তু আমার চাকরির ব্যাপারটা খুব কঠিন হয়ে যায় না। আর ওইখানেও ধরেন রেফারেন্স থাকে চাকরির ব্যাপারে, রেফারেন্স যখন কেউ করে সে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত তাকে নিয়ে যেতে পারে রেফারেন্স দিয়ে। ইন্টারভিউ বোর্ডে আপনি এবং হায়ারিং ম্যানেজার দুইজনের মধ্যে কি কনভারসেশন হচ্ছে সেটা আপনাদের বিষয়। আপনি যদি এখানে উত্তীর্ণ হয়ে যান, আপনার চাকরি হয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় যে না, আমি তো আসলে সেভাবে হতে পারছি না বা রিলেট করতে পারছি না, তখন দেখা যায় যে আসলে এখানে আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার ক্ষেত্রে আমাদের টরন্টো শাখার যিনি পরিচালক এবং আমাদের আরও অন্যান্য যারা দায়িত্বশীল ছিলেন খুবই হেল্প করেছেন, যে পড়াশোনা শেষের আগে টার্গেট কোম্পানি যেটা লিস্ট করলাম আমি ছোট, যে কোন কোন কোম্পানিতে কাজের সুযোগ আছে। কারণ আমি মাত্র ফ্রেশ গ্রাজুয়েট, আমার হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু লং টার্ম ফুল টাইম কোনো কোম্পানিতে কাজের আমার অভিজ্ঞতা সেরকম ছিল না। তো এই সম্ভাবনাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, কোন কোন পয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারি, সেটা তারা আমাকে খুব বলা যায় যে ধরে হাতে কলমেই শিখিয়ে দিয়েছেন। আমাদের আরও অনেকেই আছেন সদস্য, তো তাদের সাথে যখন আমি কথা বললাম এভাবেই আর কি হলো। এবং এখানে একটা খুব মজার চমৎকার একটা ঘটনা আপনাকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে একবার হয়েছে যে আমি আমার প্রথম যে ক্যাটাগরি মানে ফার্স্ট যে কোম্পানিটা ছিল, ওইখানে যখন আমি ইন্টারভিউ দিয়ে আসলাম, সেকেন্ড ইন্টারভিউ এরিয়া ম্যানেজারের সাথে হলো। নর্মাল ইন্টারভিউটা হয় 15 থেকে 20 মিনিটের, তো আমার ওই ইন্টারভিউটা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা। তো তার সাথে কথায় মানে এক পর্যায়ে সে আমাকে জানতে চাচ্ছে যে তুমি পড়াশোনা করেছো, চাকরি বাকরিও করেছো, খুবই ভালো, এর পাশাপাশি তুমি আমাকে এমন একটা পয়েন্টের কথা বলো যেটা নিয়ে তোমার খুব ভালো আগ্রহ আছে এবং তুমি কাজ করেছো দীর্ঘদিন। তখন আমি তাকে বললাম যে মেডিটেশন তো আমি করি, আমি রেগুলার মেডিটেশন করি, আমাদের উইকলি সেশন থাকে, মান্থলি সেশনও থাকে। তো সে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, মেডিটেশন এটা তুমি কিভাবে করো? কারণ তার কাছে এটা খুব অবাক মনে হলো। তো যখন আমি তাকে একটু ব্যাখ্যা করে বললাম বিষয়টা কি, সে আরও জানতে চাইলো। তো মোটামুটি আস্তে আস্তে মোটামুটি আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কেও হালকা একটা তাকে ধারণা দেওয়ার সুযোগ হয়েছিল আমার। তো এটা নিয়েই তার সাথে আমার অনেক একটা লম্বা কনভারসেশন হয়। তো যখন আমি ইন্টারভিউ থেকে দিয়ে বের হচ্ছি, তখন আমার মনে হয় আমি একদম 100% স্যাটিসফাইড ছিলাম যে না, আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। তো বাসায় আসার পর যখন আমার পরবর্তী স্টেপটা হয়, ভাইস প্রেসিডেন্টের সাথে যখন ইন্টারভিউ ইয়েটা হয়, সেটাও খুব ভালো হয়। কিন্তু সপ্তাহখানেক পরে দেখা যায় যে কোনো একটা কারণে আমি একটা রিজেকশন ইমেল পাই যে তারা আসলে অন্য ক্যান্ডিডেটের সাথে যেতে চাচ্ছেন। তো তখন একটু খারাপ লাগে, হতাশা কাজ করে, স্বাভাবিক। তো তখন মনে হলো আবার যে না, নিশ্চয়ই আমার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। তার কিছুদিন পর, প্রায় মাসখানেক পর, হঠাৎ করে তারই যে বাসায় থাকে আমার ওই যে এরিয়া ম্যানেজার যার সাথে ইন্টারভিউ হয়েছিল, ওই বাসার নিচে তার সাথে আমার দেখা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এত বড় শহরে সে যে এই বিল্ডিং এ থাকে আমি আসলে এটা কোনোভাবেই জানতাম না, কারণ ওইটাই ছিল তার সাথে আমার প্রথম এবং শেষ দেখা। তো ওই বাসার নিচে আমার তার সাথে দেখা হয়েছে এবং সে আমার নামটাও মনে রেখেছে। সে দেখে একদম নাম ধরে সম্বোধন করে, এই কি অবস্থা তোমার, কেমন আছো, তোমাকে তো আসলে পরবর্তীতে কি হয়েছে আমার তো আর জানার সুযোগ হয়নি। তো তখন আমি তাকে বললাম যে দেখো, আমার তো ভিপির সাথে খুব ভালো কথা হয় ইন্টারভিউতে, কিন্তু কোনো এক কারণে আমার এরকম মেল আসছে। তখন উনি বললেন ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি একটু দেখবো তোমার ব্যাপারে। তখন প্রায় আরও সপ্তাহখানেক পর একদিন সকালবেলা সে আমাকে ফোন করে বলছে যে কাজের সুযোগ আছে আমার টিমেই, তুমি চাইলে আগামী মাস থেকে আমার টিমে জয়েন করতে পারো। তো ততদিনে কোনোভাবে আসলে আপনাকে ক্লিক করে গেছে, সে ক্লিক করে গেছে এবং এটা খুবই ছিল যে সে আমার নামটাও মনে রেখেছে। কারণ একজন এরিয়া ম্যানেজার সে সাধারণত খুব ব্যস্ত থাকার, তার আমাদের টিমে বিশাল বড় একটা টিম, আমাদের অনেক মানুষের মাঝে এসেছে, একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে তার নামটাও মনে রেখেছে। এটা আমার কাছে খুব কাকতালীয় লেগেছে এবং প্রায় মাসখানেক পর ওই তার বিল্ডিং এর নিচে তার সাথে আমার দেখা হয়ে গেল। আসলে স্ট্যান্ড আউট করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তখন আমি ভাবছিলাম যে আসলে সে কেন আমাকে মনে রেখেছে বা কি। তখন আমার মনে হলো যে আসলে ইন্টারভিউর মধ্যে ইন্টারেস্টিং পার্টটা কি ছিল, কি আমরা ব্যতিক্রম কি হয়েছিল। কারণ ইন্টারভিউতে গতানুগতিক যে প্রশ্নগুলো হয়, আমরা সবাই একই, বলা যায় যে একই রকম প্রশ্ন উত্তরই হয়, কিন্তু একটা ব্যতিক্রম হওয়ার যখন হয় তখন কিন্তু তাদের মেমোরিতে এটা থাকে যে আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পারি। তো তারপর আমার ততদিন আমার অন্য একটা, আপনার এটা আমরা সবাই জানি যে বেল হচ্ছে কানাডার একটা বড় মোবাইল কোম্পানি, মোবাইল সিম কোম্পানি। তখন আমার এখানে মার্কেটিং টিমেও আমার কাজ করার সুযোগ হয়। তো কিন্তু আমার শুরুতে ইচ্ছা ছিল যে আমি কোম্পানিতে কাজ করব। তো পরে আমি ওই চাকরিটা ছেড়ে তখন আবার আমার এখন বর্তমান যেখানে কাজ করছি সেখানে জয়েন করলাম তাদের টিমে। এবং আলহামদুলিল্লাহ যে প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে তাদের সাথে আমি কাজ করছি এবং বেশ চমৎকার। না আসলে এটাই যে যখন আপনি মানে এটা বোঝাতে পারেন যে আপনি আসলে সামওয়্যার ইউ আর ডিফারেন্ট, আপনি কিছু এক্সেপশনাল কোয়ালিটি আছে আপনার,
যে আমাদের কাজের অভিজ্ঞতা আছে বা তুমি যেরকম খুঁজছো এই পয়েন্টে আমি কাজ করতে পারি। ওইখানে আমাদের জব ডেসক্রিপশনে যেটা হয় আপু, যে জব ডেসক্রিপশন পুরোটাই বর্ণনা থাকে যে আমরা এরকম ক্যান্ডিডেট খুঁজছি, তার এরকমের এক্সপিরিয়েন্স থাকাটা আমরা প্রিফার করি, এবং তার মান্থলি স্যালারি হবে এরকমের বা ইয়ারলি স্যালারিটা এরকম হবে, এই বেনিফিট থাকবে, তার এরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটা স্পষ্ট করেই বলা থাকে। তো যখন আমরা ওই রকম ভাবে রেজিউমিটা তৈরি করি, আমার রেজিউমিটা যে আমি এই ফিল্ডে অভিজ্ঞতা আছে আমার, তুমিও এটা খুঁজছো এবং আমার এই স্কিল আছে, তোমারও এটা প্রয়োজন, এটা যখন আমরা ম্যাচ করতে পারি তখন কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার সুযোগটা খুব ভালো তৈরি হয়। এবং ওইটা রিলেটেড যখন আমরা একটু স্টাডি করে যাই যে এই কোম্পানিটা কোন কোন ফিল্ডে কাজ করছে, কি কি প্রজেক্ট আছে তাদের কোথায় কোথায় আগ্রহটা একটু বেশি, সেটা নিয়ে যখন দেখা যায় যে আমার একটু ভালো নলেজ আছে বা পড়াশোনা করে যাচ্ছি, তখন ইন্টারভিউটা আমার জন্য সহজ হয়ে যায় এবং সেই জায়গাটাতে আমরা ক্লিক করতে পারি যে দেখো তুমি তো এটা খুঁজতেছো, আমারও এই অভিজ্ঞতা আছে, আমি এটা খুব পারফেক্ট একটা ক্যান্ডিডেট হবে। এবং সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি তোমাকে কেন হায়ার করব, একজন সাধারণ যারা এখানকার ক্যানাডিয়ান তাদেরকে হায়ার করার না নিয়ে তোমাকে কেন নিব। তখন আমার মাথায় একটা ক্লিক করেছিল যে দেখো আমি আসলে দুই দেশের লোকের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, এবং বাংলাদেশে থাকতে ফাউন্ডেশনের সাথে আমি ভলান্টিয়ার হিসেবে ছিলাম, কোয়ান্টিয়ার হিসেবে কাজ করেছি, কলেজের বিভিন্ন কাজ করেছি আমি, তো আমার দুই দেশেই কাজ করার অভিজ্ঞতা আছে, তো আমি তোমার দুই রকম হ্যান্ডেল করতে পারি। আর কানাডা হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ, তো আমি তোমার দুই রকম ইমিগ্রেন্ট যে কাস্টমার থাকে তাদেরকে আমি হ্যান্ডেল করতে পারছি। আবার আপনি ইনস্ট্যান্টলি উত্তরটা দিলেন, এটা আমার ইনস্ট্যান্টলি মাথা থেকে আসলো যে আমার তো দুই রকম কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু যারা নেটিভ, এটা সাধারণত খুব মানে আনকমন একটা প্রশ্ন, সে আমাকে হঠাৎ করে এই প্রশ্নটা করলো, তো তখন আমার মনে হলো সে তো নেটিভ, তার তো আসলে সেরকমের অভিজ্ঞতা নাই, কিন্তু আমার তো দুই রকম কাজের অভিজ্ঞতা আছে, তো এটা আমার জন্য খুব প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছিল। সেটাই ক্লিক। আপনার কথা শুনতে শুনতে আমার মনে পড়ছে যে আমি হয়তো এমপ্লয়ারের জায়গা থেকে বলবো যে মানে আমার টিমে আমি হয়তো একজন কাউকে নেব, তো তার আগে যেটা হলো কোনো একজন তিনি লম্বা সময় ধরে মোর দেন 6 months 8 months ধরে তিনি আমার কিছু কাজ ভলান্টারিলি করে দিয়েছেন, হ্যাঁ, এবং আমি বলিও নাই, ধরেন কাজগুলো করে করে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতেন, রাতের বেলা সকালবেলা আমি পেতাম, এবং আমি হয়তো 6 মাসে তাকে কোনো রিপ্লাইও করি নাই। আচ্ছা, কারণ মানে আমি কি কথা বলবো, কথা বলার তো কিছু নেই। উনি জাস্ট কি করছিলেন, আমার কিছু মানে আমার কিছু ব্লগ পোস্ট আছে, ওগুলো তিনি দেখছিলেন, দেখে ওটার কিছু স্পেলিং কারেকশনের সাজেশন তিনি দিচ্ছেন আর কি, এবং আমি জাস্ট দেখতাম, রাতের বেলা আসতো, আমি দেখতাম যে আচ্ছা ভালো, মানে বেশ ভালো তো। আর আমি যেহেতু মানে এডিটোরিয়াল কাজের সাথে থাকি, তো স্পেলিং চেক এটা আমার একটা মানে আমার একটা ট্রেনিং, হ্যাঁ, যে আমি সেই মানুষকে পছন্দ করি যারা হয়তো বানানের ভুলগুলো ধরতে পারে, ঠিক করতে পারে। এবং দেখা গেল যখন আমি মানে রিক্রুট করব, তখন ডেফিনেটলি মানে উনি প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে থাকছেন। তো পরে আমি দেখলাম যে আমি আরও কিছু মানে যখন মানে আরও এক্সপার্টদের সাথে কথা বললাম, তখন তারা বললো যে এটা একটা প্রক্রিয়া, যে আপনি যখন মানে কাজ খুঁজবেন তখন আপনি তাদের কোনো কাজ হয়তো আপনি ফ্রি অফ কস্ট করে দিচ্ছেন, ভলান্টারি করে দিচ্ছেন, এবং নট ইন আ ন্যাগিং ওয়ে, মানে আপনি এমনভাবে করছেন জিনিসটা স্মার্টলি করাটাও খুব মানে একটা স্বতঃস্ফূর্ত করার মতো মনে হয়। এবং এখানে আসলে যিনি হায়ার করেন, হায়ারিং ম্যানেজার, তার কাছে কিন্তু একটা নিজেকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ থাকে যে আমি কাজ করছি আগে থেকেই। তো যখন দেখা যায় যে আমি ফ্রি তোমার কিছু কাজ করে দিয়েছি, আবার দেখা যায় যে এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা কাজ করেছে। যখন আমার একটা প্রয়োজন আমার টিমে একজনকে, তখন কিন্তু সবার আগে কার নামটা আসবে, যাকে আমি চিনি না সে নাকি যাকে আমি চিনি, যার ব্যাপারে আমি জানি মোটামুটি, আবার তার আমি যে বুঝতে পারছি যে সে আমার দায়িত্বটা দিলে সে করতে পারবে, তার নামটাই কিন্তু সবার আগে আসবে। তো এখানে এটাকে আমরা যেটাকে কানাডার নেটওয়ার্কিং বা যেটা বলি আমরা, এই জায়গাটা থেকে এটা খুব ভালো কাজ করে আর কি। তো নতুন যারা আমরা পড়াশোনা শেষ করে চাকরির ফিল্ডে যেতে চাই বা যাওয়ার আমাদের সুযোগ তৈরি হয়, এটা আমাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট হতে পারে। না, চমৎকার। মেহেদি, এখন আপনার তো ফিউচার প্ল্যান, আপনি বলছিলেন যে আপনি মানে কানাডায় হবেন। আসলে বাংলাদেশিরা তো এখন মানে প্রচুর পরিমাণে প্রবাসী হচ্ছেন, এবং আমি একটা কোথাও শুনছিলাম, জানি না এটা কতখানি র্যাটিফাইড, যে প্রতি 17 জনে একজন বাংলাদেশি বিদেশে থাকেন। আচ্ছা, এটা অনেক বড় একটা সংখ্যা। জি আপু। তো আমরা এটা এনকারেজও করি,
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশি ডায়াসপোরা আরও বিকশিত হোক। আপনার কি মনে হয় যে আসলে প্রবাসে বাংলাদেশি ডায়াসপোরাদের এমন 3টা ফ্যাক্টর যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই জায়গাগুলো নিয়ে কাজ করা যেতে পারে বাংলাদেশি প্রবাসীদের মাঝে, কমিউনিটির মাঝে, তাহলে তারা যেই প্রবাসী আছেন সেখানে তাদের নিজেদের অবস্থানকে অনেক সম্মানজনক, অনেক ভিত্তিমূল করতে পারবেন এবং দেশের জন্য আসলে তারা সম্মান এবং অনেক মানে কন্ট্রিবিউটিং করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, এখানে আমি যেটা বলতে পারি আপু, যে আমাদের দেশে আসলে আমরা জনসংখ্যাটা মাশাআল্লাহ বেশ ভালো, কাজের সুযোগটাও বেশ ভালো তৈরি হচ্ছে। যখন বিদেশে আমরা কাজ নিয়ে যাই আমাদের অধিকাংশেরই দেখা যায় যে কিছু অভিজ্ঞতাটার অভাব থাকে এখানে, যে আমি একটা ফিল্ডে এক্সপার্ট, আমার সেই ফিল্ডে যখন ভালো বিশেষজ্ঞ হওয়ার সুযোগ থাকে বা ভালো কাজ করার সুযোগ থাকে, এরকম অভিজ্ঞতা নিয়ে যখন যাই তখন কিন্তু আমার ভালো ফিল্ডটা ওপেন হয়ে যায়। দেখা গেল এরকম যে আমাদের বাংলাদেশে যিনি ডক্টর ছিলেন নামকরা মেডিকেল কলেজের, কিন্তু ওইখানে যাওয়ার পরে উনি দেখা গেল যে অন্য একটা ফিল্ডে চলে গেলেন। ধরেন যে আমি বললাম যে উনি সিকিউরিটি ফিল্ডে চলে গেলেন কিংবা যে কোনো একটা সেক্টরে চলে গেলেন উনি, তখন কিন্তু উনি মানসিকভাবে আর এই যে পেশাগত যে জীবনে ছিলেন এবং এখন অন্য একটা ফিল্ডে চলে গেলেন যেটা ওনার সাথে আসলে ভালো হয়নি বা ওনার সাথে মানানসই না ব্যাপারটা। চলে তো গেলেন তার কর্মফলের কারণে, হ্যাঁ চলে গেলেন, বাধ্য হয়ে যাচ্ছেন, কারণ উনি বাংলাদেশে ডক্টর ছিলেন, ওইখানে যাওয়ার পরই ডক্টর হওয়ার সুযোগটা নেই উনার। আছে সুযোগ আছে কিন্তু সেটা বেশ কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হবে আপনাকে। তো তখন দেখা যায় যে পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তারা অন্যদিকে চলে যাচ্ছেন। তো আমি যখন যাচ্ছি, আমি বাংলাদেশে কাজ করেছি, বিদেশে যে দেশে যাচ্ছি সেখানে কি আমার এই ফিল্ডে কাজ করার সুযোগ আছে কিনা সেটা স্পষ্ট হয়ে যাওয়া, এবং দ্বিতীয়ত যে ভাষাগত যে দিকটা থাকে, আমরা বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় আমরা এক্সপার্ট ভালো, ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা আছে, কিন্তু কমিউনিকেশন ইংলিশ যেটা, এই জায়গাটাতে আমাদের অধিকাংশের একটা গ্যাপ থেকে যায়। বাংলাদেশের স্কুল কলেজে আমরা যেটাকে পড়াশোনা করি আমরা, এটা আসলে স্টোরি বা গ্রামাটিক্যাল পড়াশোনা, কমিউনিকেশন ইংলিশ যেটা, এটা আমাদের খুব কমই হয়, সুযোগ হয়। তো এখানে আমাদের একটা গ্যাপ থাকে, যার কারণে দেখা যায় কি যে আমি একটা ফিল্ডে বাংলাদেশ এক্সপার্ট ছিলাম, এই কমিউনিকেশন গ্যাপের কারণে ওইখানে যাওয়ার পরে আর আমার সেই সুযোগটা তৈরি হচ্ছে না, এবং এই সুযোগ তৈরি না হওয়ার কারণে আমরা যেটাকে বলে ব্যাটে বলে মিলে যাওয়া, সেরকম জায়গায় যেতে পারি না, বিধায় আমাদের বাধ্য হয়ে তখন আমাদের অন্য যে কোনো একটা পেশায় যেতে হয়, যেটা আসলে আমার ভবিষ্যৎ বা ক্যারিয়ার দ্বারা করানোর মতো আর কোনো সুযোগ। আমি অবশ্য আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টেকনোলজি অ্যাডাপটিভনেস। এইখানে খুব যেটা মানে এখনকার সময় এটা, এবং এমন কিছু মানে টেকনোলজিক্যাল স্কিল অর্জনের দিকে যাওয়া, সেটার জন্য প্রয়োজনে রিসার্চ করে হলেও যেটা মানে বিরল এক্সোটিক, হ্যাঁ বিরল থাকে। আমরা বাংলাদেশ থেকে যারা যাই আমরা অবশ্যই টেকনোলজি নিয়ে একটু দেখে শুনে যাই, আমাদের আছে, কিন্তু সুযোগটা একটু আমাদের কম আমাদের বাংলাদেশে। কিন্তু বিদেশে যখন আমরা যাই, এটা যখন আমরা এক্সপার্ট হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, কাজের কিন্তু খুব ভালো ফিল্ড আছে। এমন না যে কানাডাতে আপু কোনো কাজ নেই, কানাডাতে কিন্তু কাজের অনেক সুযোগ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কাজটা করার যোগ্য লোকের অভাব। সেটাই সবচেয়ে ভালোভাবে করা লোকের, সবচেয়ে ভালোভাবে যিনি করতে পারেন, এই জায়গাটাতে আমাদের গ্যাপ। আর এখন তো বলাই হয় যে এআই এর এই যুগে মানে সবচেয়ে ভালোভাবে কাজ না করার আসলে টিকেই থাকবে না। মানে সাধারণ এবং নিম্নমানের কাজ যারা করে, মাঝারি এবং নিম্নমানের, তাদের কাজটা রিপ্লেস হয়ে যাবে এআই দিয়ে। এবং ইন্টারেস্টিংলি আগে যেটা ছিল যে ওয়ালমার্ট বা বড় বড় সুপারস্টোরগুলোতে ক্যাশিয়ার ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন কিন্তু এআই চলে আসছে, এবং আপনার যেটাকে বলে যে সেলফ চেকআউট চলে আসছে। এখন কিন্তু সেটা মেশিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। জাস্ট একজন এমপ্লয়ি 16 থেকে 17টা কাউন্টারে দাঁড়িয়ে উনি মানে কন্ট্রোল করছেন। তো আস্তে আস্তে কিন্তু এখানে কাজের যে সুযোগটা এটা কমে যাচ্ছে, আবার কাজের সুযোগটা বেড়েও যাচ্ছে আপু। কারণ টেকনোলজি চলে আসছে, কিন্তু টেকনোলজি মেনটেন করার জন্য আমাদের লোক প্রয়োজন, টেকনোলজিটাকে মেনটেন করার লোক প্রয়োজন আমার। আমি সেই সেক্টরে যেতে পারি, সেটা সুযোগ আছে আমার, কিন্তু দেখা যায় যে আসলে আমরা যারা বাংলাদেশ থেকে যাই আমাদের অভিজ্ঞতাটা একটু কম থাকে, যার জন্য আসলে আমরা সেটা মানিয়ে নিতে পারি না। তখন আমরা যে কাজ করতে পারিনি বা আমরা কখনো চিন্তাও করিনি সেদিকে আমার চলে যেতে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমার মনে হয় যে ধরেন আমি চায়নায় গেছিলাম, আপনি চায়নায় গেছেন কিনা জানি না, আমার যাওয়ার সুযোগ হয়নি এখনো। মানে তাদের যেটা হয় যে ডেফিনেটলি মানে চায়নাকে আমরা বলতে পারি যে এখনকার পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিগত দিক থেকে খুব এগিয়ে আছে। তাদের একটা মাইন্ডসেট হচ্ছে আমি যেখানেই কাজ করি, একটা সেটা হোটেলের রিসেপশনিস্ট কি রাস্তার ঝাড়ুদার কি দোকানের নুডলস বিক্রি করছে, সবার মধ্যে আমি দেখি যে
মানে আমার কাছে মনে হয়েছে যেটা যে তারা কন্টিনিউয়ালি নিজেকে মানে নতুন কিছু শেখা জানা মানে এটা খুব একটা, এবং তারা ওই যে মানে ইনার্শিয়াটা নাই, মানে আমরা থাকি না যে আচ্ছা ঠিক আছে নতুন কিছু, এটা পরিবর্তনকে ভয় পাই, এই ব্যাপারটা হয়তো বা খুব মানে আমরা মানিয়ে নিতে কষ্ট হয়ে যায় আমাদের। বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় আপু, যে আমরা যখন একটা জায়গায় যাচ্ছি, আমরা ধরেন আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাজ করেছি, এখন ওইখানে যাওয়ার পর ব্যাংকিং ফিল্ডে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে, এবং ওইখানকার ব্যাংকিং সেক্টর বা যে কোনো সেক্টরই খুবই আপডেটেড, তো এই যে আপডেটের একটা গ্যাপ থাকে, এটা আমার মানিয়ে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। অধিকাংশেরই দেখা যায় যে সেই যে একটা এনার্জি লেভেল থাকে যে আমি আবার নতুন করে শিখবো, সেটা থাকে না। এটা হলে তো তিনি আসলে এটা অনেকেরই থাকেন না, যে দেখা যায় যে উনি 15-20 বছর বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন, কিন্তু ওইখানে যাওয়ার পরে ওইখানকার যে ব্যাংকিং সেক্টর যে কাজের ইয়েটা, সেক্ষেত্রে উনি আসলে মানিয়ে নিতে পারছেন না, উনি সেটা অ্যাডাপ্ট করতে পারছেন না, কারণ ওইখানকার ব্যাংকিং সেক্টরটা সব পুরোটাই মানে সকল সেক্টরই খুব আপডেটেড, তো উনি মানিয়ে নিতে পারছেন না। তো যার ফলশ্রুতিতে যেটা হয় যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু সহজ দিকে যাই, তো দেখা যায় যে উনি কাজ করেছেন একটা সেক্টরে, এখন অন্য যেটা ওনার সাথে কখনোই চিন্তাই করেননি উনি সেদিকে চলে যাচ্ছেন, তখন আর আসলে মানসিকভাবেও সেটা হয় না, আর পারিবারিকভাবে সব পুরো পারিপার্শ্বিক দিক থেকে আসলে এটা খুব কঠিন হয়ে যায়। তো আপনার কাছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাকে যদি মানে যে কোনোভাবেই হোক 2018-তে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং মানে পরের 5 বছর বা 6 বছরটাকে আবার রিপিট করার সুযোগ দেওয়া হয়, আপনি কি করবেন? আমাকে যদি এই সুযোগটা এটা হয়, তাহলে আমি বাংলাদেশে যে পড়াশোনাটা করেছিলাম সেটা শেষ করব। আচ্ছা, তারপর মাস্টার্সের জন্য আমার যে সাবজেক্ট আমি ব্যাচেলর করেছি সেটার সুযোগ নেব, কারণ আমরা তখন যখন আমি গিয়েছিলাম আমার কাছে লক্ষ্যটা স্থির ছিল, পরিষ্কার ছিল, কিন্তু পথটা অচেনা ছিল। এখন এই অভিজ্ঞতার পরে আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি মাস্টার্সে যাই, ততদিন আমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে যাবে, উচ্চশিক্ষার জন্য আরও নতুন পথ তৈরি হবে, এবং আমার সামনের কাজের সুযোগ আরও অনেক তৈরি হবে। এখনও সুযোগ আছে, কিন্তু এখন একটু কঠিন, তখন আরও এটা সহজ হয়। তো আমি বাংলাদেশ থেকেই যেই সাবজেক্টে পড়েছি সেই সাবজেক্টই আমি বাংলাদেশে, যেটাকে বিশেষজ্ঞ বলি আমরা, যে ক্লাসে জীবনে প্রথম, এটা হওয়ার আমার সুযোগটা আমি অবশ্যই গ্রহণ করব। তারপর আমি বিদেশে, ঠিক আছে আমি এই সাবজেক্টে পড়েছি, এখন আমি বিদেশি থেকে একটা ভালো যদি ডিগ্রি বা অভিজ্ঞতা নিতে পারি, আমার এটা দেশে এবং বিদেশে সব জায়গায় কাজের খুব সুযোগ হবে। এবং আমি এরকম অনেকেই চিনি আমাদের এখানে আছেন যারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারা ওইখানে মাস্টার্স কমপ্লিট করে এখন কানাডার যে ফার্স্ট ক্যাটাগরি যে কোম্পানিগুলো আছে, তারপরে ইউএনএ, ওয়ার্ল্ড ব্যাংকে খুব ভালো ভালো পজিশনে তারা কাজ করছেন, এবং আমাদের এখান থেকে পাশ করে গিয়েছেন, ওখানে যাওয়ার পর দেখা গেল উনি পুরো ট্রান্সপোর্ট সেক্টরটাকেই নেতৃত্ব দিচ্ছেন। এবং এখন আছেন কিনা আমি জানি না ভদ্রলোক, আমি খুব অবাক হয়েছিলাম যে আমাদের টরন্টোর যে পুরো ট্রান্সপোর্ট সেক্টরটা, এটার যিনি প্রধান ছিলেন উনিও একজন বাংলাদেশি, আমাদের বুয়েটের স্টুডেন্ট ছিলেন। উনি এখান থেকে পড়াশোনা শেষ করে ওখানে যে মাস্টার্স করার পর উনি এই সেক্টরে যোগ দেন, এবং দীর্ঘদিন ওনার অভিজ্ঞতার আলোকে এখানে কাজ করেছেন। তো ওনার জন্য কিন্তু কাজের সুযোগটা আরো নতুনভাবে তৈরি হয়। আপনি বললেন দেখেই এই উদাহরণটা আমার একটু মনে মনে হালকা আসছিল, এখন পুরো মনে এলো। আমি দুজন একদম বাস্তব মানুষের কথা জানি, এবং তারা রিলেটেড দুজন মানুষ। তো একজন ইন্টারমিডিয়েট শেষ করে আপনার মতো চলে গিয়েছে, কানাডাতেই গেছে। আচ্ছা, কানাডার কোনো একটা খুবই নামী বিশ্ববিদ্যালয় উনি পড়াশোনা করেছে মানে। এবং আরেকটা ফ্যামিলি, রিলেটেড ফ্যামিলি, ওই ছেলেটা এইখানেই কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তার গ্র্যাজুয়েশন করলো, এইবার মাস্টার্স করতে সে কানাডায় গেছে। আচ্ছা, আর আগের জন তো সে তো ওখানে পড়াশোনা করে ওখানে গ্র্যাজুয়েশন করে সে মাস্টার্সও করেছে, এবার দুজনই দেশে ফিরে এসছে। এবং দুইজনই বরং আমি বলবো যে দ্বিতীয় জন মানে বেটার জব, যিনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। আচ্ছা, হ্যাঁ। এখন যদি আমরা তাদের গত 4 বছরের তুলনাটা করি, মানে যেই গ্র্যাজুয়েশনের সময়টা, এইজন তার প্রায় 75 লাখ, মানে আমি যখনকার সময়ের কথা বলছি, বাংলাদেশি টাকার বেশি তার খরচ হয়েছে, তার বাসা থেকেই টাকাটা তাকে দেওয়া হয়েছে। এবং এই সময়টা সে খাওয়ার কষ্ট করেছে, কারণ সে জীবনে সে এক গ্লাস পানি ঢেলেও খেত না। তার ইমোশনাল একটা ব্যাপার আছে, সাফারিংস হয়েছে তার। অপরদিকে ওই আগের জন মানে দ্বিতীয় জন, সে বাসায় থেকেছে, আত্মীয় স্বজনের সাথে তার মেলামেশা হয়েছে, সে একটা মানে টোটাল একটা ম্যাচিউর লেভেলে চলে গেছেন উনি, তো হেলদি একটা ইকোসিস্টেম এসেছিল।
এই উদাহরণটা মানে কম্পারেটিভ উদাহরণটা যখন আমার সামনে আসে তখন আমার কাছে মনে হয় যে আসলে যে আপনি বললেন না যে আমি কি চাই, লক্ষ্যটাই কিন্তু পরিষ্কার না, পরিষ্কার হওয়া উচিত। হ্যাঁ, এবং দেখুন মানে আলটিমেটলি কিন্তু তারা দুজন এখন সেম জায়গায় আছে, সেম জায়গা আছে, এবং দ্বিতীয়জন হয়তো মেন্টালি ভালো আছে, মানে তার টোটাল ফিটনেসটা বেটার। তো এটাই আর কি যে আমরা যে কোনো জায়গায় যাই, আমার কাছে লক্ষ্যটা যখন পরিষ্কার থাকে মানে আসলে সেভাবেই নেওয়া উচিত। আপনি যে বলছেন এখানে আমি একটু যদি যুক্ত করি যে যিনি বাংলাদেশে পড়াশোনা করেছেন তার কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা হয়েছে, জি, আবার বিদেশে উনি উচ্চশিক্ষার জন্য মাস্টার্সে গিয়েছেন, এবং ওনার কিন্তু খুব বেশি একটা টাকা পয়সা খরচ হয় না, ফিনান্সিয়াল যে প্রেশারটা এটা কিন্তু ওনার ছিল না, এবং এই অভিজ্ঞতাটাও হয়নি, কারণ মাস্টার্সে যারা যায় অধিকাংশ স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ হয়, অধিকাংশ, এবং তাদের ডিগ্রিটা 90 থেকে 95%-এরই কমপ্লিট করার সুযোগ হয়, তারা সুযোগ শেষ করতে পারেন, কারণ তখন তাদের বয়সের একটা ব্যাপার থাকে, সাস্টেইনেবল, হ্যাঁ, ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে। কিন্তু যারা ব্যাচেলর লেভেলে যান, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, তাদের জন্য এটা খুব কঠিন হয়ে যায়, যে কারণে আসলে আমি ডিসকারেজ করি। হ্যাঁ, এটা নিরুৎসাহিত, এটা আসলে আমিও করি, কিন্তু অনেকেরই থাকে না যে আমার স্বপ্ন থাকে আমি বিদেশি ইউনিভার্সিটিতে পড়বো, তখন আমি তাদেরকে যেটা আমার কাছে মনে হয় পরামর্শ যে আমার প্রথমে লক্ষ্যটা স্থির হওয়া উচিত, যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা যখন থাকে এবং আমার পুরো অর্থনৈতিক ব্যাকআপটা থাকে যখন, কারণ ব্যাচেলর লেভেলে যারা যান বিশেষ করে কানাডাতে অধিকাংশেরই স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগটা হয় না, হ্যাঁ, একেবারে 90% আমি বলতে পারি যে সেলফ ফাইন্যান্সে হিউজ অ্যামাউন্ট টাকা। তো এই দুইটা ব্যাকআপ যখন থাকে তখন আসলে তার জন্য সহজ হয়। আর আমি যেটা বললাম একটু আগে যে ইউনিভার্সিটিতে সব রকম সুযোগ থাকে, আমরা কতটুকু নিতে পারছি এটা আমার কাছে, সে নেওয়ার মতো তো একটা ম্যাচুরিটি বা এলিজিবিলিটিও তো থাকতে হবে, সেটা তো একটা ওই অল্প বয়সী, আমার মনে হয় এখানে ওই তরুণ তরুণী এবং একই সঙ্গে আমি পরিবারেরও একটা গুরুত্ব বলবো, মানে মা বাবাদের আসলে অ্যাওয়ারনেসটাও এখানে ইম্পর্টেন্ট। আমার বাচ্চাকে মানে একটা 17 বছর বা 18 বছরের বাচ্চাকে আমি পাঠিয়ে দিচ্ছি, মানে আমি জানি না তারা বুঝতে পারেন কি না, মানে হাউ রিস্কি আ ডিসিশন ইট ইজ, এটা খুব বড় একটা ডিসিশন থাকে, কারণ সেখানে আমি একা, আমার বয়সটা হচ্ছে খুবই ভালনারেবল একটা বয়স, টিনেজ বয়সটা তো খুবই একটা কঠিন একটা সময়, অন্ধকারে হারিয়ে যাওয়ার বিষয়, কিন্তু যখন ইম্পালসিভ সময়, তো সেখানে খুব সুযোগ থাকে। এখন আমি কোন দিকে যাচ্ছি, আমার লক্ষ্যটা কি, সেটা আসলে আমাদের কাছে যখন পরিষ্কার থাকে আমাদের খুব সহজ হয়ে যায়। ডেফিনেটলি। তো মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এত টাইম কনস্ট্রেন্টের মধ্যেও আমাদের মাঝে এসে এই আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন, এবং আমার মনে হয় যে দর্শক, আমরাও আজকের আলাপচারিতা থেকে অনেক কিছু শিখলাম, এবং আমরা আজকের এই আলাপচারিতার মধ্য দিয়ে মানে এই ভুল ধারণা যেন না হয় যে আমরা বিদেশে যাওয়াকে বা পড়তে যাওয়াকে ডিসকারেজ করছি। আমরা আসলে আপনাদের সামনে ফ্যাকচুয়াল বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছি, যে আপনি যদি যান তাহলে আপনি আসলে খোঁজখবর নিয়ে যাবেন, আসলে আপনার জন্য কতখানি এটা সাস্টেইনেবল হবে সেই সিদ্ধান্তগুলো আপনি ভেবে চিন্তে নিয়ে যাবেন, দরকার হলে খাতায় কলমে মানে লিস্ট করে এগিয়ে নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু প্রচুর স্ক্যাম আছে, তাই না? স্ক্যামের সুযোগ প্রচুর হয়। তারপর দেখা যায় যে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ সেখানে আমি একা, কেউ পরিবার বা পরিচিত খুব কেউ একজন নেই, তো আমার সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে বিষয়টা এরকম যাবো যে আমার কাছে যখন লক্ষ্যটা ক্লিয়ার থাকে এবং পুরোপুরি সাপোর্টটা থাকে, আমার জন্য সহজ। আর আমরা যারা যেটা হয় যে আমরা একবার যেতে পারলেই হয়ে গেল, তারপর একটা ব্যবস্থা করে নিব বা নিজে ইনকাম করে টিউশন ফি দিয়ে দিব, এটা আসলে খুব কতটা যে বিপজ্জনক এটা ওই সিচুয়েশনে না গেলে আসলে, কিন্তু ততক্ষণে তো আর পেছনে ফেরার কোনো উপায় থাকে না। তখন পেছনে ফেরা হয় যে বাংলাদেশেই ফিরে আসা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর আসলে দ্যাটস টু মাচ, হ্যাঁ, এটা কস্টলি তো অনেক, হ্যাঁ, অনেক খরচ, এবং পাশাপাশি হচ্ছে মানসিকভাবেও এটা খুব কঠিন একটা ব্যাপার। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন। আর আমাদের এই ধরনের পডকাস্টগুলো দেখতে হলে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো এপিসোড প্রকাশ পেলেই আপনারা এটার সঙ্গে সঙ্গে এটার ব্যাপারে নোটিফাইড হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।